আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শুরু। ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প। লেবাননে 3 দিনে 6 ইসরায়েলি সেনা নিহত। যুদ্ধে ইরানের জয় হয়েছে মনে করেন 92% ইসরায়েলি। ভারতের নৌবহরে যুক্ত হলো 3 যুদ্ধ জাহাজ। কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম নিয়ে বিতর্ক। তৃণমূলের 440 কোটি রুপির 3 ব্যাংক হিসাব জব্দ। চীনা যুদ্ধ বিমান অনুপ্রবেশ, জবাবে 5 দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা আশা করছে এসব বৈঠক সমঝোতা স্মারকে উল্লেখিত সব বিষয় নিয়ে একটি বিস্তৃত ও স্থায়ী চুক্তিতে পৌঁছাতে সহায়তা করবে। মন্ত্রণালয় আরও জানায়, আলোচনার লক্ষ্য হলো এমন একটি চুক্তি তৈরি করা যা দুই দেশের মধ্যকার বিরোধপূর্ণ বিষয়গুলো সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক বিষয়গুলো এই আলোচনার গুরুত্বপূর্ণ অংশ বলে ধারণা করা হচ্ছে। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে 60 দিনের চুক্তি করা ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার জানিয়েছে, ইসরায়েলের বড় সংবাদ মাধ্যমগুলোতে যেসব খবর ছাপা হচ্ছে সেগুলোতে অভিযোগ করা হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু ইরানের সঙ্গে চুক্তি করার পর তাদের পরিত্যাগ করছেন ট্রাম্প। ইসরায়েলি বিশ্লেষকরা এই চুক্তিকে এক ধরনের বেইমানি হিসেবে অভিহিত করছেন। অপরদিকে রাজনৈতিক অঙ্গনে এই চুক্তির ধারা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। যুদ্ধবন্ধে যেসব শর্তে দুই দেশ সম্মত হয়েছে সেগুলোর বিস্তারিত প্রকাশ করছে তারা, এবং এগুলো খবরের প্রধান শিরোনামে জায়গা পাচ্ছে। এর মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম ইসরায়েলি হাইমে একটি মতামত প্রকাশ করা হয়েছে। সেখানে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আপনি চাইলে সবার সেরা প্রেসিডেন্ট হতে পারতেন, কিন্তু এর বদলে ইরানের খুনি এবং সন্ত্রাসী সরকারের সঙ্গে আপনি আত্মসমর্পণের চুক্তি সই করেছেন। শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় লেবাননে গত 3 দিনে দখলদার ইসরায়েলের 6 সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন 20 জনেরও বেশি সেনা। দক্ষিণ লেবাননে স্থল হামলা চালাতে গিয়ে এই সেনারা প্রাণ হারিয়েছেন। রোববার ইসরায়েলি আর্মি রেডিও জানায়, গত বৃহস্পতিবার থেকে 6 সেনার প্রাণ গেছে। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার বলেছে, নিহত 6 জনের মধ্যে এক সিনিয়র কর্মকর্তাও আছেন, আর 3 দিনে 20 জনের বেশি সেনা আহত হয়েছেন। আরেক প্রভাবশালী ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস জানিয়েছে, গত 2 মার্চ হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর পর এখন থেকে 36 সেনা নিহত হয়েছেন। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের জয় হয়েছে বলে মনে করেন 92% ইসরায়েলি। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, হিব্রু বিশ্ববিদ্যালয় এ নিয়ে একটি জরিপ চালিয়েছে। সেখানে উঠে এসেছে এমন তথ্য। জরিপে অংশ নেওয়াদের মধ্যে 82.9% বলেছেন এ যুদ্ধ ইসরায়েলের নিরাপত্তাকে দুর্বল করে দিয়েছে। এছাড়া যুদ্ধের ফলাফলকে 86% নেতিবাচক হিসেবে দেখছেন। জরিপে অংশ নেওয়া 72.5% বলছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধে যে অর্জনের কথা বলে থাকেন সেগুলো তারা বিশ্বাস করেন না, অর্থাৎ নেতানিয়াহুর বক্তব্যকে তাদের কাছে ভুয়া মনে হয়। নেতানিয়াহু বলে থাকেন ইসরায়েলের অস্তিত্বের হুমকি বিনাশ করেছেন তিনি, এটিও বিশ্বাস করেন না এসব ইসরায়েলি। 56.4% বলেছেন নেতানিয়াহু যুদ্ধে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। ভারতের নৌবহরে অত্যাধুনিক 3টি যুদ্ধ জাহাজ যুক্ত হয়েছে। রোববার কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি নৌজাহাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাহাজগুলো ভারতের ক্রমবর্ধমান সামুদ্রিক শক্তি এবং প্রতিরক্ষা খাতে স্বনির্ভর হওয়ার প্রচেষ্টাকে আরও জোরালো করবে। এই জাহাজগুলো যুদ্ধ পরিচালনা, জরিপ এবং সাবমেরিন বিরোধী অভিযানে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে। নতুন যুক্ত হওয়া জাহাজ 3টির নাম যথাক্রমে স্টিলথ ফ্রিগেট, দুনগিরি, জরিপ পরিচালনাকারী জাহাজ, সংশোধক এবং অগভীর পানিতে সাবমেরিন বিরোধী যুদ্ধযান অগ্রে। এগুলো সামুদ্রিক যুদ্ধ, হাইড্রোগ্রাফিক জরিপ এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার ঐতিহাসিক রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি ঘিরে যেমন উৎসাহ দেখা গেছে, তেমনি তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। রোববার হাজারো মানুষের উপস্থিতিতে রেড রোডে অনুষ্ঠিত হয় যোগ দিবসের বিশেষ কর্মসূচি।
মোদির পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের জন্য কয়েকদিন ধরে রেড রোডে বিশেষ প্রস্তুতি নেওয়া হয় এবং তৈরি করা হয় বড় মঞ্চ। তবে আয়োজনকে ঘিরে মূল বিতর্ক তৈরি হয়েছে রেড রোড ব্যবহারের অনুমতি নিয়ে। সমালোচকদের একাংশের অভিযোগ, এর আগে মুসলিমদের ঈদের নামাজের জন্য একই জায়গা ব্যবহারের অনুমতি না দেওয়া হলেও এবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দীর্ঘ সময় ধরে রাস্তা বন্ধ রাখা হয়েছে। তাদের প্রশ্ন, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে প্রশাসনিক নীতিতে সমতা বজায় রাখা হচ্ছে কিনা। সামাজিক ও রাজনৈতিক মহলের কেউ কেউ দাবি করেছেন, জনসাধারণের ব্যবহারের গুরুত্বপূর্ণ স্থান ব্যবহারের ক্ষেত্রে সব ধরনের অনুষ্ঠানের জন্য একই ধরনের নীতি অনুসরণ করা প্রয়োজন। ভারতের তৃণমূল কংগ্রেসের প্রায় 440 কোটি রুপি থাকা 3টি ব্যাংক হিসাবের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর ফলে এক ধরনের অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে দলটি, কেননা এই অ্যাকাউন্টগুলো থেকে তারা আপাতত টাকা তুলতে পারছে না। দলটিরই বিদ্রোহী 10 জন বিধায়ক এসব অর্থের উৎস তদন্তের দাবি জানিয়ে অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা পিটিআইকে জানিয়েছে, একটি বেসরকারি ব্যাংকে থাকা ওই 3টি অ্যাকাউন্ট বর্তমানে ডেবিট ফ্রিজের আওতায় রয়েছে। এর অর্থ হলো, এই অ্যাকাউন্টগুলোতে নতুন করে টাকা জমা দেওয়া বা ক্রেডিট করা সম্ভব হলেও সেখান থেকে কোনো টাকা তোলা বা অন্য কোথাও স্থানান্তর করা যাবে না। চলতি সপ্তাহে 5 দিন ব্যাপী একটি যুদ্ধের প্রস্তুতি মহড়া শুরু করতে যাচ্ছে তাইওয়ান। দ্বীপরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সামরিক বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে যুদ্ধের বাস্তব পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার থেকে ইমিডিয়েট কমব্যাট রেডিনেস এক্সারসাইজ বা তাৎক্ষণিক যুদ্ধ প্রস্তুতি মহড়া শুরু হবে। এটি আগামী শুক্রবার পর্যন্ত চলবে। এ মহড়া সশস্ত্র বাহিনীর বার্ষিক যৌথ অভিযানের প্রশিক্ষণ পরিকল্পনার একটি অংশ। এই মহড়ার মূল লক্ষ্য হলো সব স্তরের সেনা ইউনিটগুলোকে যুদ্ধের অভ্যাস এবং যুদ্ধক্ষেত্রের পরিবেশের সঙ্গে ভালোভাবে পরিচিত করে তোলা। মন্ত্রণালয় আরও বলেছে, এটি স্বাভাবিক অবস্থা থেকে দ্রুত যুদ্ধকালীন অবস্থায় রূপান্তর এবং জরুরি মোতায়েন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। মহড়ায় সরাসরি সেনা সদস্য, যুদ্ধের পরিস্থিতি তৈরি এবং সামরিক সরঞ্জাম ব্যবহার করে বাস্তবিক প্রশিক্ষণ দেওয়া হবে। এ মহড়ার মাধ্যমে সেনাবাহিনীর কমান্ড মেকানিজম, যৌথ অভিযান পরিচালনা, রসদ সরবরাহ এবং যুদ্ধক্ষেত্রের সার্বিক প্রস্তুতি আরও নিখুঁত করা হবে। তাইওয়ানের আকাশসীমার কাছাকাছি চীনের 21 যুদ্ধ বিমান মহড়া দেওয়ার একদিন পরই এই ঘোষণা এসেছে। তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।